দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন ঢাকা ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। দর্শক, আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন 818-9925 ও 818-9926 নম্বরে ফোন করে। আপনাকে স্বাগত একুশে বিজনেসে। একুশের বিজনেসকে ধন্যবাদ। নতুন সরকার, নতুন বছর, তো নতুন বছরের প্রত্যাশা কি থাকবে, সেই সাথে পুরাতন বছরটাই বা কেমন গেল? আসলে এখানে রবীন্দ্রনাথকে নিয়ে বলতে চাই যে নতুন প্রত্যাশা নিয়ে দেখি নতুন কিছু পাই কিনা পাই। আচ্ছা, তো যে বিষয়টা আমি মনে করি যে 5 বছর পরে একটা নতুন সরকার এসেছে, যদিও তারা ক্ষমতায় ছিলেন, আবার নতুন করে শুরু হবে এবং স্থিতিশীলতা বিরাজমান দেশে পুঁজিবাজারের জন্য এটা অবশ্যই একটা সুসংবাদ এবং পুঁজিবাজারের অবস্থা ধীরে ধীরে উন্নতি হবে বলে আমি আশা করি। যেহেতু তারা আগেও ছিল, তারা কিন্তু সমস্যাগুলো দেখছে, সমস্যার সাথেই তারা ছিল, তাহলে আমরা তো আশা করতে পারি যে তারা ঠিকমতো অ্যাডজাস্ট করে সেই জায়গাগুলোতে। আমরা শুধু আশা না, এটা পুরো বিশ্বতেই দেখা গেছে যে নতুন গভর্নমেন্ট আসলে, একটা স্থিতিশীল সরকার আসলে বিনিয়োগকারীদের আস্থা ফিরে পায়, রিবিল্ড হয় এবং ইনভেস্টমেন্ট আবার রিইনজেক্ট করে। সাধারণত দেখা যায় যে যারা লং টার্ম ইনভেস্টর বা পোর্টফোলিও ইনভেস্টর, তারা কিন্তু এই সময়টা ট্রানজিশনাল মোমেন্টে ইনভেস্টটা বাইরে রাখে যে নতুন সরকার আসলে তার নীতি পলিসি কি হবে, স্থিতিশীলতা কি, যেহেতু তারাই প্রিভেইলিং গভর্নমেন্ট এবং তারাই আবার কন্টিনিউশন করতেছে। তো আমরা আশা করি যে আবার নতুন করে ফান্ড ইনজেক্ট হবে এবং বাজার একটা গতিশীলতা পাবে এবং সেই প্রভাবটা কি আমরা আসলে দেখতে পাচ্ছি। আমরা কিন্তু আজকে 3 দিন টানা কিন্তু পজিটিভ ট্রেন্ড দেখতে পাচ্ছি। মর্নিং শোজ দ্যাট ডে লাস্ট 3 ডেজ মার্কেট অলমোস্ট 150 পয়েন্টের মতো রেজ করেছে। আরেকটা বিষয় হচ্ছে প্রণিধানযোগ্য যেটা, যে এটা তো জানুয়ারি মাস, সবাই ক্যালকুলেশন করার পরে আরো আস্তে আস্তে হয়তো বেড়ে আসবে। আচ্ছা আচ্ছা, তখন পুরাতন বছরটা নিয়ে একটু যদি জানতে চাই, কেমন ছিল আসলে, কেমন আইপিও আসলো, রাইট আসলো? লাস্ট ইয়ারটা ছিল পুঁজিবাজারের জন্য একটা দুঃখজনক ইয়ার, অতীব দুঃখজনক। যে দুঃখ আমাদেরকে ধারণ করতে হয়েছে দুইভাবে। একদিকে ছিল লিকুইডিটি ক্রাইসিস, অন্যদিকে ছিল উদ্যোক্তাদের বিভিন্ন কারিশমাটিক অ্যাক্টিভিটিজের মধ্যে বাজারে শেয়ার প্লট করা। তো এই দুটো বিষয়টাই বিনিয়োগকারীরা যেমন সর্বশান্ত বা ক্লান্ত হয়েছে, আমরা যারা ইনস্টিটিউশন আমরা অতীব দুঃখ নিয়ে অবজার্ভ করেছি। আর পুঁজিবাজারে একটা ব্যাপার হচ্ছে কি, সে বিখ্যাত কথা ওয়ারেন বাফেটের, যে অধৈর্যশীলদের টাকা ধৈর্যশীলদের কাছে চলে যায়। আমাদেরকে আসলে ধৈর্য নিতে হয়েছে। এখন আমি দেখেছি 2 দিনে আমার পোর্টফোলিওতে অন্তত 6 থেকে 7 কোটি টাকা, মানে যেটা লস ছিল আনরিয়ালাইজড, সেটা কমে গেছে 7 কোটি টাকা। তো অ্যাকচুয়ালি এটা সময়ের ব্যাপার, সময়ের ব্যাপার। সেটাই, আমরা আরো অনেক বিষয় নিয়ে কথা বলবো। ছোট একটা ফোন নিয়ে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি। দুঃখিত দর্শক, আপনি আবারও ট্রাই করুন। একটু যদি বলে যে অনেকগুলো আইপিও তো গত বছর এসেছে, প্রায় 13-14টা। তো আসলে কোয়ালিটির কথা নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বলে। আপনার দৃষ্টিতে আসলে কেমন আইপিও আসলে কেমন আসা উচিত? যে বিষয়টা বলেছেন যে দেখা যায় লাস্ট 4-5 ইয়ার্সে আইপিও যখনই আসে দেখা যায় 10% আইপিও হতো বাজারমুখী, যেটা সাস্টেইন করে। আর দেখা যাচ্ছে যে অন্যান্য আইপিও যেগুলো আসতেছে বাজারে, এটা যে আইপিওর যে স্টাইল, যে চিন্তা, এখানে কিছুটা আমরা ফারাক পাচ্ছি। এর একটা কারণ হচ্ছে, এখানে আমি কখনো বলবো না যে এটা নিয়ন্ত্রণ সংস্থার দোষ বা আমাদের দোষ। এইখানে মূল ব্যাপারটা হচ্ছে যে ভালো কোম্পানি যারা, তারা আইপিওতে আসতে চাচ্ছে না, এখানে তাদের কোনো ইনসেন্টিভ নেই। আর সেকেন্ড বিষয়টা হচ্ছে, এখন বাজারে আবার 2010 সালের আগের মতো কিছু প্লেসমেন্ট শিকারী নব্যভাবে প্রসেস করে রি-ইঞ্জিনিয়ারিং করে বাজারে কোম্পানিগুলোকে নিয়ে আসতেছে। এই যে বিষয়টা আমি মনে করি আমার এই আজকের বক্তব্যের মধ্যে না, আমি আরো কয়েক জায়গায় বলেছি। যেমন ধরুন, একটা কোম্পানির পেইড আপ ক্যাপিটাল 30 কোটি, আরো 30 কোটি সে বিভিন্ন নামে প্লেসমেন্ট দেয়, তারপর 2 কোটি শেয়ার বাজারে প্লট করে। যেহেতু কম সাপ্লাই থাকে, শেয়ারটা একটা রেঞ্জ থাকে, পরে বাজারে প্লেসমেন্ট শেয়ারটা বিক্রি করে দেয়। অ্যাকচুয়ালি এই প্লেসমেন্টের অরিজিনাল বেনিফিশিয়ারি কারা এই টাকাটা নিচ্ছে এবং কি দামে বিক্রি করতেছে, এটা কিন্তু কোম্পানিগুলোর জন্য যেমন ক্ষতিকারক। কারণ ওই কোম্পানি যদি বাজারে এই প্লেসমেন্টটা না দিয়ে, 10 টাকা করে না দিয়ে যদি একটা ভালো প্রাইসে দিত, তাহলে ভালো পেত, অথবা বুক বিল্ডিং আসতো। আরেকটা ব্যাপার দেখা গেছে, এই প্লেসমেন্ট হোল্ডাররাই বিভিন্ন প্রসেসে ইনভলভ থাকে, তারা কোম্পানি রি ইঞ্জিনিয়ারিং গুলো করে, এতে করে
একটা সময় দেখা যাবে যে এই কোম্পানিগুলোর যদি রিয়েল গ্রোথ না থাকে তাহলে কিন্তু বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে। এখানে আসলে এটা এমন একটা প্রক্রিয়া, দেখা যাচ্ছে যে কাগজপত্র সবকিছুতেই স্বচ্ছ, কিন্তু দেখা স্বচ্ছর মধ্যে এখানে একটা খেলা হয়ে যাচ্ছে, যেটার জন্য বিনিয়োগকারীরা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আর কি। সেটাই আমরা তো দেখলাম যে অধিকাংশ বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালন মুনাফা বৃদ্ধি পেয়েছে, এই বিষয়টাকে আপনি কিভাবে আসলে পরিচালন মুনাফা বৃদ্ধি পেলে ব্যাংকের যে নেট প্রফিট বা ডিসবার্সেবল প্রফিট বৃদ্ধি পাবে সেই সম্ভাবনা কিন্তু সব ক্ষেত্রেই নেওয়া যায় না। কারণ দেখা গেছে যে এর এগেইনস্টে ক্লাসিফাইড লোনের কি পরিমাণ বাড়ছে এবং প্রভিশন কি লাগছে সেটা একটা ব্যাপার, সেটা কিন্তু আমরা কোনো ধারণা পাইনি। আমরা শুধুমাত্র মুনাফাটা পেয়েছি। মুনাফার এগেইনস্টে দেখা গেছে যে ক্লাসিফাইড লোন কত এবং কি পরিমাণ প্রভিশন নিতে হবে। যেমন ধরেন একটা ব্যাংক হয়তো দেখা গেল যে 100 কোটি টাকা মুনাফা করলো, ঠিক আছে, ভেরি গুড। তার যদি একটা পার্টির লোন ব্যাড হয় 150 কোটি ব্যাড হইতে পারে। 150 কোটির জন্য বা 100 কোটির জন্য তাকে প্রভিশন নিতে হয় উইথ ট্যাক্স, মানে 140 কোটি একদম আফটার ট্যাক্স কিন্তু তার প্রভিশনটা নিতে হয়। এই কারণে ব্যাংকগুলোর পরিচালন মুনাফা দিয়ে অ্যাসেস করা খুব টাফ। তারপরেও আমি বলবো যে আশার কথা হচ্ছে ব্যাংকগুলো একটা খুব খারাপ সময়ের মধ্যে গেছিল, 9-6 যে 6% 9%, তারপরে বিভিন্ন ডাউন সাইজিং পজিশন থেকেও তাদের যে গ্রোথ কন্টিনিউ করতে পারছে, এটা হচ্ছে আশার কথা। এমন পরিচালন মুনাফাকে কিন্তু আমরা জাতীয় পত্রিকা অথবা আমরা আসলে অনেক ফলো করে আসলে দেখা, এটা কতটুকু ঠিক আসলে আপনারাই বলবেন। ছোট একটা ফোন নিয়ে আসি আমরা। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো, যেমন ওই কয়েকদিন আগে মানে কয়েকটা মানে কোম্পানি যেমন কেয়া কসমেটিক ওরা এজিএম করে নাই, কিন্তু শাস্তিটা কেভাবে, স্পন্সর ডাইরেক্টর না আমরা যারা ভোক্তা তারা? এই ধরনের যদি সিস্টেম হয় যে স্পন্সরটা আপনি আরো লেভেল ডাউন করে শাস্তিটার পরিমাণ তো আমাদের যারা সাধারণ বিনিয়োগকারীর উপরে পড়ে, কিন্তু ডাইরেক্টরদের কি হবে? এই যে বৈষম্য, এইভাবে পুঁজিবাজার কি মানে টেকসই হবে? এইটা সম্বন্ধে আমি একটু জানতে চাই। দর্শক আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রশ্নে আসবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির আগে দেশে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর সঙ্গে আবার ফিরছি আলোচনায়। আমরা আলোচনায় ফিরব, তার আগে দর্শকের ফোন ছিল, উনি বলছিলেন যে কেয়া কসমেটিক্স এজিএম করে না, সেহেতু আসলে জেটে চলে গেছে। এর আগে আমরা এরকম অনেকগুলাই দেখেছি যে এটা একটা প্রাসঙ্গিক প্রশ্ন করেছে উনি। ওনার প্রশ্নটা আমি খুবই চমৎকৃত এবং আই এম ভেরি গ্ল্যাড টু রিসিভ সাচ কাইন্ড অফ কোশ্চেনস। বিষয়টা হচ্ছে যে এজিএম করার দায়িত্ব হচ্ছে কমপ্লিটলি হচ্ছে পরিচালকদের, কোম্পানি সেক্রেটারি এবং এমডির, এবং এটা কোম্পানি ল দ্বারা নির্ধারিত একদম। এখন এইখানে যদি ওনারা এজিএমটা না করে শেয়ারটা জেলে যায়, কারণ লোক যদি তার শেয়ারটা বিক্রি করতে চায়, মার্ক টু মার্কেট যে লসটা হয়, এটা তাদের এগেইনস্টে শো করা উচিত একদম। তো এখন বিষয়টা হচ্ছে কি, আমাদের শেয়ার হোল্ডারদের তো এমনিতেই ক্ষতিগ্রস্ত, এমনিতেই অবস্থা ভালো না, আবার আদালতে যায় দীর্ঘসূত্রিতার পরে রায় নিয়ে আসা, এটা হচ্ছে দুঃখজনক। কিন্তু কোম্পানি লয় এই ব্যর্থতার জন্য দণ্ড নির্ধারণ করা আছে। এটা আমরা অনেক কোম্পানির ব্যাপারেই, আমি একসময় ওসমানিয়া গ্লাস নিয়েও চিঠি দিয়েছি, অনেকগুলা কোম্পানি, আমি ঢাকা স্টক এক্সচেঞ্জকে চিঠি দিয়েছি, ঢাকা স্টক এক্সচেঞ্জ সাথে হয়তো এই কোম্পানিকে চিঠি দেয়, প্যানাল করার চেষ্টা করে, তখন ওরা হয়তো এজিএম গুলা করে। আর ডিউ টাইমে এজিএম না করলে বা কোম্পানি ল যেটা আছে 3 মাসের সময় তো বাড়ায় নেওয়া যায়, তারপরে কিন্তু হাইকোর্টের পারমিশন ছাড়া এজিএম করা যায় না। তো এখন কোম্পানি যদি নিজে এজিএম না করে, নিজে যদি এটা স্বপ্রণোদিত ব্যর্থতা পর্যবেসিত হয়, এটার জন্য আসলে আমি মনে করি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ইমিডিয়েট আন্ডার 2CC আন্ডারে তাদেরকে পেনাল্টি করা উচিত, তাহলে ওদের কোম্পানিটা রেগুলার থাকলো। আর একটা ব্যাপার আসলে এখানে আসা উচিত, যারা বাজারে আসে, বাজারে এসে সে 30% শেয়ারের হোল্ডার, স্পন্সররা সাধারণত বর্তমান আইন অনুযায়ী এসে, কিন্তু তারা আরো 70% হোল্ডারদের শেয়ার পুরো ফান্ডটা তারাই ম্যানেজ করে, তারা এখানে ফান্ড ফৌজদারি করে, তারা এখানে ডিউ ভাবে কোম্পানিগুলো চালায় না, এজিএম করে না। সেই ক্ষেত্রে আসলে এখানে সিকিউরিটি এক্সচেঞ্জ দেখা উচিত যে 5 বছর পরে কোম্পানি লয় আছে, 5 বছরের বেশি এজিএমের পারমিশন ছাড়া পূর্ণ নিয়োগ হতে পারবে না। 5 বছর পরে এমনিতেই একজনকে এমডি বাদ করে দেওয়া উচিত এবং নতুন কাউকে নিয়ে আসা উচিত, উনি বোর্ডে থাকবে সেটাই, বা সিও চিফ এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করা উচিত। তাহলে কি হবে, কর্পোরেট গভর্নেন্সের যে স্ট্যান্ডার্ড এটা আরো বাড়বে। কারণ একদিকে বোর্ড, সিও
দেন দ্য আদার্স পিপল। কারণ আমাদের এখানে মূল সমস্যা হচ্ছে ম্যানেজমেন্টের সমস্যা। প্রতিটা কোম্পানি ম্যানেজমেন্ট বিভিন্ন স্টাইল করে এটাকে লসে নিয়ে যায়, এজিএম বন্ধ করে, তারপর শেয়ার যদি পড়ে যায় বেনামে শেয়ার কিনে, কেনার পরে এটা এজিএম করে রেগুলার করে, তারপর বিক্রি করে। শেয়ার বাজারের অপরচুনিটিটা ওনারা কোম্পানির জন্য কাজে না লাগিয়ে, শেয়ার হোল্ডারদের জন্য কাজে না লাগিয়ে ব্যক্তিগত বেনিফিটের জন্য কাজে লাগায়। এটা খুবই দুঃখজনক, যেটা আমার এই ৬-৭ বছরের অভিজ্ঞতা আমি দেখলাম যে এই বছর যে একটা খারাপ সময় গেল অ্যাকচুয়ালি পুঁজিবাজারের সব স্পন্সর বিভিন্ন স্টাইলে আগে গিফট করে দেয় ছেলে মেয়ে বিভিন্ন জনের নামে যারা ডাইরেক্টর না, তারপর আস্তে 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 সেটা বিক্রি করে। এবং আমি এমনও দেখেছি যে এটা রাষ্ট্রীয় যে বিভিন্ন বড় বড় অর্গানাইজেশনগুলো আছে বাজার যখন খারাপ হয়ে যায় সাপোর্ট দেওয়ার জন্য, ওদেরকেও পাঁচশো করে বা ইন্টারনালি বিভিন্ন প্রসেস করে ওদের মধ্যেও শেয়ার কিনে নিয়ে ওদেরকে দুর্বল করে দেয় আর নিজের ক্যাশ টাকাটা নিয়ে চলে যায়। এই যে দুঃখজনক ব্যাপারগুলো, এটা আসলে এখন একটা নতুন সরকার আসছে, এখন একটা সময় আসছে এগুলাকে অ্যাড্রেস করার। আমি যে গিফটের কথা বলছেন, আরেক বেনামি নামে তারা শেয়ার কিনছে, এই যে ব্যাপারগুলো গিফটের ব্যাপারগুলো, এগুলো কি একটু বন্ধ করার কোনো করা যায় কিনা? না, এখন দেখা যাচ্ছে যে যখনই একটা অনিয়ম শুরু হয় তখন কিন্তু বিধান আসে, একটু সময়ের ব্যাপার। আমরা যারা ডিবিএতে আছি আমরা এগুলো নিয়ে চিন্তা করতেছি কিভাবে প্রোটেকশন দেওয়া যায়। আমরা একটা স্টাডি করব পাবলিক ইস্যু রুল নিয়ে, তা এই রুলের আলোকে কন্ট্রোল পয়েন্টগুলো কোথায় কোথায় আনা যায় সেটা কাজ করব। কারণ স্পন্সরদের এটা কিন্তু কাজ না, ওনার শেয়ার উনি বিক্রি করতে পারে, এই মাস ডিক্লার, সে 6 মাস বা 1 বছর আগে ডিক্লার করতে, নট 30 ডে, যে আমি একটা প্ল্যান দিতে হবে যে ঠিক আছে আমি এই বছর শেয়ার এত শেয়ার বিক্রি করে দিব, ওই সময় বিক্রি করব। তাহলে এখানে যারা বিনিয়োগ করবে বা যারা সাধারণ শেয়ার হোল্ডার তারা যেন একটা সময় পায় তাদের শেয়ারটা আগে বিক্রি করতে। উনি কোম্পানির ভিতরে সব জানে, উনি আগে শেয়ারটা বিক্রি করে দিবে, অন্যরা জানে না। যেমন কেপিসিএল বেলা যে বিষয়টা ঘটলো, এটা নিয়ে আমরা চেষ্টা করব যে কন্ট্রোল পয়েন্ট গুলো সেট করার জন্য। এবং আরো কিছু জিনিস আমরা চেষ্টা করব যে যারা সরকারের ইনস্টিটিউট তারা যেন প্রতি 3 মাস পর পর তারা কি শেয়ার কিনে ডিসক্লোজ করতে। কারণ দেখা গেল কিছু কিছু শেয়ার আছে এটাকে ডাবল করে এটাকে পুরো করে আস্তে 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 ইনস্টিটিউশনে বিভিন্ন জায়গায় পার্কিং করে দিয়ে দেয়। তাহলে এসব ইনস্টিটিউশন কি হচ্ছে, এসব ইনস্টিটিউশন দুর্বল হয়ে যাচ্ছে। আর যখন এই বাজারকে সাপোর্ট দেওয়ার দরকার, ভালো শেয়ার কেনার দরকার, তারা আর কিনতে পারতেছে না। এইখানে যে কায়েমি স্বার্থের আড়ালে কিছু দুর্নীতি আছে এটা বন্ধ করার জন্য আমরা কিন্তু আমরা ডিবি এবার সর্বোত্তভাবে কাজ করব। আমরা সেটা প্রত্যাশা করছি। একটা ফোন নিয়ে আসি আমরা। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মতিউর রহমান রাজা বলছিলাম বরিশাল থেকে। আমরা আপনাদের সামনে অতিথির কাছে আমার প্রশ্ন যে এই যে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী 25,000 টাকা পর্যন্ত ট্যাক্স ডিভিডেন্ড এটা ট্যাক্স ফ্রি করা হচ্ছে, কিন্তু বিভিন্ন কোম্পানি যেসব কোম্পানি ট্যাক্স ডিভিডেন্ড দেয় তারা তো 1,000 টাকাও যদি হয় সেটা থেকেও পয়সা কেটে রেখে দেয়। এই ব্যাপারে আমরা সাধারণ বিনিয়োগকারী কি ব্যবস্থা নিতে পারি, এটা কি আইনে কি আছে সেটা জানতে চাই। অনেক ধন্যবাদ। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, এটা ইনরেলেভেন্ট টু দ্য ইনকাম ট্যাক্স। এখন ইনকাম ট্যাক্স আইনে বলা আছে কোন বিনিয়োগকারীর 25,000 টাকা পর্যন্ত ডিভিডেন্ড ট্যাক্স ফ্রি। তো কিন্তু আবার 54 ধারা আরেকটা ধারা আছে যেটা ডিডাকশন এট সোর্স, ওখানে কোম্পানিগুলোকে বলা হয়েছে তুমি কোনো ডিভিডেন্ড দিলে সেখানে তুমি 10% ট্যাক্স কেটে রাখবা, ইনস্টিটিউশনালি 20%। এখন ব্যাপারটা হচ্ছে কি, আমার বিনিয়োগকারী ভাই যিনি প্রশ্ন করেছেন ওনার সবসময় তো ট্যাক্স আমার 1,000 হইলেও কেটে রাখছে 100 টাকা, 5,000 হইলে 500 টাকা। তো এটা কেটে রাখার একমাত্র কারণ যে কোম্পানিগুলা যে আইন আছে এটার অ্যাসেসমেন্ট হচ্ছে উনি অনেকগুলা ডিভিডেন্ড পেয়ে যদি 25,000-এর উপরে চলে যায় তাহলে তো উনি ট্যাক্সে আসতেছে, তখন তো তার ইনকামটা ট্যাক্সেবল হবে। ইভেন আপনার 25,000 1 টাকা হইলেও এই 1 টাকার জন্য পুরো 25,000 টাকার উপরে ট্যাক্স হবে। এখন এখানে বিনিয়োগকারীকে রিলিফ দেওয়ার জন্য গত বছর আমরা কিছু প্রপোজাল দিয়েছিলাম। প্রপোজালগুলো হচ্ছে এরকম যে 10,000 টাকা পর্যন্ত যাদের ট্যাক্স বা 5,000 টাকা পর্যন্ত যাদের ট্যাক্স, এটার উপর উইথহোল্ডিং করার দরকার নাই। কিন্তু এটা গভর্নমেন্ট এটাকে আমাদের এই প্রপোজালটাকে অ্যাডাপ্ট করে নেয়, এন্ডোর্স করে নেয়। কারণ ওদের যে পারসেপশন যে একজনের যদি 100টা শেয়ার থাকে বা 100 রকম শেয়ার থাকে, 1,000 করে তো তার 1 লাখ টাকা হয়ে যেতে পারে। দ্যাট ইজ কাম টু দ্য ট্যাক্স। আরেকটা ব্যাপার আছে, ওনার যে ট্যাক্সটা কেটে রাখে এটা কিন্তু ফাইনাল সেটেলমেন্ট না। এই ট্যাক্সটা কিন্তু পরবর্তী যদি ওনার অন্য ইনকাম আসে, এখন মিনিমাম ট্যাক্স হচ্ছে 5,000, উনি কিন্তু ওখান থেকে দেখাইতে পারবে যে আর ট্যাক্স না দিয়ে যে আমার 5,000 টাকা কেটে রাখছেন। ওনার ক্যাপিটাল গেইন ট্যাক্স না, কিন্তু ডিভিডেন্ড ইজ ট্যাক্স। তো এই অংশটার জন্য আসলে এনবিআর আমাদের প্রপোজালটাকে অ্যাপ্রিসিয়েট করেনি, রাদার এটাকে এন্ডোর্স না করে আমাদেরকে ব্যাক করেছে।
তো আমরা এটা এবারও চেষ্টা করব যে বিনিয়োগকারীদের পক্ষে কিছু ভালো ভালো প্রপোজাল দিয়ে যেন এই সব ঝামেলা থেকে অব্যাহতি দেওয়া যায়। অবশ্যই। আপনি উদ্যোক্তা পরিচালকদের অনিয়ম শোনান, অনিয়ম নিয়ে কথা বলছিলেন, তো আমি একটু জানতে চাই যে নেগেটিভ ইকুইটি এই সমস্যাটা কিন্তু অনেক দিন ধরে আছে, এটার কোনো সমাধান কি আসলে আদৌ হবে কি? অ্যাকচুয়ালি আমাদের দেশের এই প্রসেসটা যখনই শুরু করা হয়েছে মার্জিন লোন 99, আসলে তখনই এটা আমি মনে করব যে এটা যুগান্তকারী ভুল সিদ্ধান্ত ছিল। আচ্ছা আচ্ছা। তো তার পরবর্তীতে এটাকে বিভিন্ন ধরনের স্কেল ডাউন করা হলো, যে 2 থেকে এটাকে এখন 0.5 নিয়ে আসছে। এখন আমরা হয়তো যেসব লোন টোন দিচ্ছি এগুলো হয়তো ব্যাড হচ্ছে না, কিন্তু আমি মনে করি এটাও ঠিক নাই, এটাও ঠিক না। কারণ আমাদের যিনি বিনিয়োগ করবে, বিনিয়োগের মূল পূর্ব শর্তই হচ্ছে তার অলসত্ব নিয়ে পুঁজিবাজারে আসবে, সে বিনিয়োগ করবে, ডিভিডেন্ড পাবে, যদি কিছু ক্যাপিটাল গেইন হয় সেটা পাবে। এখন যেখানে সে এটা, তাহলে এটা লোন নেওয়া মানে বিজনেস করা, একদম বিজনেস করা। তো বিজনেস করতে হলে তাতে ওই ধরনের অথরিটি নাই, লাইসেন্স নাই, ট্রেনিং নাই, রাদা সে অন্য দিকে দেখে প্রভোগ হয়ে সে কিন্তু লস করবে। সেটাই এই দীর্ঘদিনের যে অবস্থা, আমরা এটা 7-8 বছর ধরে এই ইন্টারেস্ট অ্যাপ্লাই করতে 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 দেখা গেছে ইনস্টিটিউশন গুলো দুর্বল হয়ে গেছে। এক সময় বিক্রি করে দিলে ওই বিনিয়োগকারী কিছু পেত, সে দায় থেকে অব্যাহতি পেত, কিছুই পাচ্ছে না। এবং এইবার কিন্তু 3-5 কিন্তু আমি আর প্রতি বছর এটা আমি উদ্যোক্তা ছিলাম যে এটা টেট করার জন্য টাইম চাইতাম, এবার কিন্তু চাইনি একটা কারণে যে এটা পুঁজিবাজার একটা ক্লাপস করেছে 2010 সালে, এখন হচ্ছে 2019, আরো একটা 10 বছর একটা ডিকেড চলে গেছে। এখন এটা অ্যাড্রেস করার সময়, আইদার উই হ্যাভ টু ক্লিন ইট আউট, অথবা এটাকে আমরা যে কোনোভাবে এটা নিয়ে যদি আমরা আরো বসে থাকি যে এটা গ্যাঙ্গিন হয়েছে, পাও কেটে নিয়ে এখন এটা ক্যান্সার হয়ে যাবে। একদম এই ক্যান্সারটা তো যে বিনিয়োগকারী ভাই উনি তো শেষ হইলে নেই, আশায় এই ইনস্টিটিউশনগুলো শেষ হয়ে যাচ্ছে, ইনস্টিটিউশনগুলো শেষ হয়ে যাচ্ছে। আর এখন যখন কোনো বাজারে ফাইন্যান্সিয়াল স্কুইজ নিয়ে যায়, তখন উদ্যোক্তারা শেয়ার বিক্রি করে বাজারকে আরো কমাই দিচ্ছে। আমাদের যে পুঁজিবাজার নিয়ে যে মূল্যায়ন, এই পুঁজিবাজারের মূল বেনিফিট হচ্ছে যেসব কোম্পানি শেয়ার প্লট করছে তারা না, ওইসব কোম্পানির উদ্যোক্তারা, এবং সবচেয়ে বেশি শেয়ার বেশি পরিমাণ অর্থ উত্তোলন করছে যারা এখন বাংলাদেশের নাম্বার 1 ধনী তারা, এবং তারা নিজেরা তাদের কোম্পানিগুলো। আপনি যে পার্কিং এর কথা বলছেন, অনেক সময় এই অভিযোগ শোনা যায় ওখানেও পার্কিং হচ্ছে সেই নেগেটিভ ইকুইটি গুলো। হ্যাঁ নেগেটিভ, এই জন্য অনেকগুলো ইনস্টিটিউশন কিন্তু আজকে খুবই দুঃখজনক অবস্থার মধ্যে পড়ে গেছে, এবং এইগুলা সাপারার কিন্তু আমরা অন্য যে প্রাইস বিজনেস করে এনে এখানে আসি প্রভিশন রাখতে হয়। এই প্রভিশন রাখতে আমি 142 কোটি টাকা পর্যন্ত প্রভিশন মেইনটেইন করছি। নাও ইট ইজ ক্রস ডাউন দ্যাট, কারণ বাজার পড়লে মার্ক টু মার্ক বেসিসে এটা কিন্তু আপ করতেছে। সঙ্গত কারণে আমি মনে করি যে বিনিয়োগকারী ভাইদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে এটা আমার চলে গেছে, এটা কিছু করার নাই, আইদার হি হ্যাজ টু ইনজেক্ট ফ্রেশ ইকুইটি, আর ইনস্টিটিউশনকে একটা সিদ্ধান্ত নিতে হবে কনসিডারিং দ্য মার্কেট মুভমেন্ট। সেটা আমরা প্রত্যাশা করব সকল পক্ষ থেকে একটা সিদ্ধান্ত আসবে, বছরে আসবে, প্রত্যাশা থাকলো আমাদের। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিজনেসকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশে পুঁজিবাজার পরিস্থিতি নানা দিকে কারণে কথা বলছিলেন ঢাকা ব্যাংক সিকিউরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী। দর্শক, এবারে নিচ্ছি আরো একটি বিরতি, বেলা 1:30টায় আবার ফিরে আসবো বিজনেস আরো আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।